মনটা আজ ভীষণ ভারাক্রান্ত, মনটা আজ সত্যিই ভালো নেই। এই স্কুলটা চিনতে পারেন? আমতলী এমএসকে মাধ্যমিক শিক্ষাকেন্দ্র। 2021-এর এপ্রিল মাস, দিনটা সম্ভবত 10ই এপ্রিল। বিধানসভা ভোট চলছে বাংলার বুকে। আর এই সেই স্কুল বিল্ডিং, যে স্কুল বিল্ডিংয়ে ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ গেছিল চারটে তরতাজা যুবকের। মনিরুজ্জামান, হামিউল হক, হামিদুল মিয়া, নূর আলম মিয়া, তারা ভোট দিতে ভোটের লাইনে এসে দাঁড়িয়েছিলেন। আর তারপর কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ঝাঁঝরা হয়ে গেছিল তাদের শরীর, চলে গেছিল চারটে তরতাজা যুবকের প্রাণ। তাই ভোটের প্রশ্ন এলেই, ভোটের প্রসঙ্গে এলেই কোথাও গিয়ে শীতলকুচি কিংবা সমগ্র কোচবিহারের মন উতলে ওঠে। কারণ 2021-এর সেই 10ই এপ্রিলের সেই স্মৃতি আজও ভুলতে পারিনি। তবু নির্বাচন তো, তাই ভোট দিতে হবে, ভোটাধিকার প্রয়োগ করতে হবে এবং কোচবিহার তথা শীতলকুচির মানুষজন তারা তাদের ভোট দেবেন এবং ভোটের আগে নেতা নয় জনতায় এখানকার মানুষজন তাদের মনের কথা তুলে ধরবেন। আমি পারাদীপ চলে এসেছি শীতলকুচিতে এবং শীতলকুচির মানুষজন তারা রয়েছেন আমার সঙ্গে। ভোট এলেই কি শীতলকুচির মানুষের মন কোথাও কি ব্যাকুল হয়, কোথাও কি মন খারাপের মেঘে ঢাকা পড়ে? এটা তো স্বাভাবিক, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, চারটা তাজা প্রাণ চলে গিয়েছে, সেই আতঙ্ক সবসময় এখানকার মানুষকে তাড়া করে বেড়ায়। এবং ভোট এলেই আর একটা নতুন করে একটা আতঙ্ক একটা তৈরি হয় মানুষের মধ্যে, যে আদৌ তো সেন্ট্রাল বাহিনী দিয়ে তো ভোটটা হবে। এই সেন্ট্রাল বাহিনী না জানি আগামী দিন হয়তো এদের দ্বারা আরও খুন সংগঠিত হয় কি না, সেটা একটা সংশয় সবসময়ের জন্য মানুষের মধ্যে তারা হয়ে যাচ্ছে। 2021-এর যে রক্তাক্ত ঘটনাটা, এটা আমাদের অন্তরে সারা সময় একটা যেমন একটা কীরকম একটা আতঙ্কের মধ্যে আছে। তা আমার ওই রাজনৈতিক বক্তব্য নাই, আমি ব্যক্তিগতভাবে কিছু বলতে চাই। সেটা হলো কি, আমার তো বয়স হয়েছে প্রায় 65 বছর। এতদিন আমরা এর আগে বহু ভোট দিয়েছি, কিন্তু এত বাহিনী আমরা দেখি নাই। কারণ দুই একটা হোমগার্ড বা পুলিশ থাকলে ভোট হয়ে যায়, জনগণ এখানকার শান্ত। কিন্তু এই এখন কেন বাহিনী টাইনির প্রয়োজন হয়, এটা আমাদের বুঝতে হবে। বর্তমান যারা রাজনৈতিক করে তাদের মন মানসিকতা ভালো না, তারা শুধু এই ভোটটাকে ব্যবসায় একটা পরিণত করে ফেলাইছে। সাধারণ মানুষের যে একটা সুখ শান্তি সমৃদ্ধি এ কথা ভুলে গেছে। এখন সাধারণ মানুষের স্থান এখানে নাই, এখানে শুধু আছে ওই সমস্ত লোকের যারা মানুষের পয়সা করি নেয়, টাকা পয়সা নিতে পারে, দাবর দিয়ে থামাইতে পারে, সেই সমস্ত লোকের। তা আমি মনে করি সরকারের তরফ থেকে যেই রকম শান্তপ্রিয় ভোট করাটাই আমাদের বাঞ্ছনীয়। কোচবিহারের ভোট মানেই কেন হিংসা সন্ত্রাস এগুলো বারে বারে শিরোনামে উঠে আসে? আমরা ভোট মানে আগে মনে করতাম ভোট একটা উৎসব, কিন্তু এই মোটামুটি 10 বছর 11 বছর থেকে ভোট মানে একটা প্রহসনে পরিণত হয়েছে আর কি। এখন ভোট মানে বোঝা যাচ্ছে একটা অন্য জাতিভেদের ভোট। হিন্দুরা মনে করছে আমরা বিজেপি, মুসলমান মনে করছে আমরা তৃণমূল। এইভাবে কিছু বোঝাবুঝির ভুলের কারণে আপনি বললেন ভোট মানে এখন মনে হয় প্রহসন। কেন? এটা কাদের জন্য মনে হয়, কারা এর জন্য দায়ী? এটার জন্যে দুইটা দলেই দায়ী, বিজেপি এবং তৃণমূল। বলা হচ্ছে তৃণমূল এবং বিজেপি এরা দায়ী। সত্যি মানেন এরাই কি দায়ী কোচবিহারে ভোটের হিংসা সন্ত্রাসের জন্য? কি বলবেন? না, পরিস্থিতি এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে বিজেপি যেভাবে সাম্প্রদায়িক রাজনীতিটা করে, জাতিভেদের যে রাজনীতিটা, এই জাতিভেদের রাজনীতিটার জন্যই আজকে এই ভোটের প্রতিহিংসা একটা দাঁড়িয়েছে, যেটা কোনোদিনও ছিল না। এনআরসি সিএ এর নাম করে যে অবস্থাটা মানুষের মধ্যে যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, এই আতঙ্কটা এই এলাকায় অনেকে বাংলাদেশ থেকে বা বিভিন্ন থেকে এসছে। তারা ভোটার অধিকার আছে, তাদের নাগরিকত্ব বলতে তার ভোটার অধিকার, আধার কার্ড, রেশন কার্ড সব কিছুই আছে। আজকে তার আতঙ্কে ভুগছে। নতুন করে দীর্ঘদিন ধরে যারা এখানে বসবাস করছে তাদের সব কিছুই আছে, নাগরিকত্বের কোনো অভাব নেই, কিন্তু তারপরেও তারা আতঙ্কে ভুগছে। সিএ হবে,
সিএর পরে এনআরসি মানেই তো ডিটেনশন ক্যাম্প। আজকে আসামে যারা এখনও যারা সিএ যদি হয়ে থাকে, তাহলে আসামে যারা এখনও ডিটেনশন ক্যাম্পে আছে 14 লক্ষ মানুষ, হিন্দু বলে যদি তাদের নাগরিকত্ব দেওয়া হয়, তাহলে সিএ চালু করার পরে কেন তাদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে না? আমি আসবো। এখনও তারা কেন ডিটেনশন ক্যাম্পে? আমি আসবো, সে প্রসঙ্গে আসবো, এখানে যারা আছে তাদের কাছে আসবো। কিন্তু এই যে ভোটের আগে রাম মন্দির, মনে হয় যে ভোটে কোনো প্রভাব পড়বে? না না, এটা কোনো প্রভাব পড়বে না। রাম মন্দির ওটা হচ্ছে বিজেপির একটা চাল, এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। আমার তো তাই মনে হয় যে কোনো প্রভাব পড়তে পারতেছে না, আর বিজেপির এগুলো চাল আর খাটবে না। কোচবিহার আসনে লোকসভা কেন্দ্রে অবশ্যই রাজবংশী ভোট একটা বড় ফ্যাক্টর। এত বছর ধরে তো তোমরা 1977 থেকে ভোট দিয়ে আসছো, প্রতিদানে কি পেয়েছো? প্রতিদানে কী পেয়েছে? আমরা তো শুধু তোমার হচ্ছে সাধারণ পাবলিক হিসেবে আমাদের কাছে যারা তোমার হচ্ছে ভোট, শুধু ভোটের আগে তোমার হচ্ছে প্রতিজ্ঞা রেখেছে। প্রতিজ্ঞা রেখে পর তোমরা ভোট নেওয়ার পরে তোমার হচ্ছে আমাদের কোনো প্রতিজ্ঞা রাখেনি, শুধু আমাদেরকে ভোটের বাক্সে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এই যে কোচবিহার লোকসভা কেন্দ্র, যিনি বিদায়ী সাংসদ নিশীথ প্রামাণিক, শেষ কবে দেখেছেন এলাকায়? ভোটের প্রচারে খালি শুধু দেখছি। এতদিন পরে তোমার হচ্ছে 2019-এর পর এই অবধি 2024 চলছে, এই অবধি তোমার হচ্ছে আমাদের জোরপাটকে এরিয়াতে আসেনি। শুধু তো হচ্ছে ও ভাওতাবাজি করে সাধারণ লোকেকে ভোট নিয়ে তোমার হচ্ছে এমপি হয়েছে, কিন্তু সাধারণ লোকের কোনো সুবিধা করে নেই, না রাস্তাঘাট, না তোমার হচ্ছে সাধারণ কোনো সাধারণ নিয়ে মানুষের তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে 100 দিনের কাজের যে সাধারণ লোক তোমার হচ্ছে হয়রানি হলো। তো নীতিশ প্রামাণিক এমপি হয়ে কী করছে সাধারণ লোক? তোমরা যখন ভোটাধিকার প্রয়োগ করো তখন এগুলো মাথায় থাকে যে কর্মসংস্থানের জায়গা নেই, এই যেভাবে তোমরা কর্মসংস্থানের নামে বা চাকরি করার নামে যেভাবে বেসরকারি কোম্পানিগুলোর কাছে বা প্রতিষ্ঠানগুলোর কাছে যেভাবে তোমরা এক্সপ্লয়েটেড হও? দেখুন, আর একটা সত্যি কথা বলতে গেলে গভর্নমেন্ট সত্যি চায় না যে দেশের প্রত্যেকটা যে যুব সমাজ থেকে শুরু করে যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা সত্যিকার এডুকেটেড হোক। তার কারণ তারা যদি সত্যি এডুকেটেড হয় তাহলে তারা এদের যে রাজনৈতিকবিদ যারা রয়েছেন, যারা নেতা রয়েছেন, তাদের ভাওতাবাজি তারা বুঝতে পারবেন এবং কোথায় তাহলে ঠিক তাদের ভোটাধিকার যেটা আছে সেটা প্রয়োগ হয়ে যাবে। এটাই হচ্ছে সবথেকে একটা বড় ট্র্যাজিক যে আমাদের দেশে শিক্ষিত তো রয়েছে, কিন্তু সত্যিকারের শিক্ষিত অর্থাৎ যে পুঁথিগত শিক্ষা রয়েছে, প্রথাগত শিক্ষার বড়ই অভাব। যে আমরা জাতপাতকে উচ্ছেদ করে নিয়ে যে দেশের উন্নয়নের পক্ষে আমরা আমাদের ভোটাধিকারকে প্রয়োগ করে থাকবো। ভোটের আগে গ্যাসের দাম কমিয়ে দেওয়া হলো, তো এটা তো কোথাও গিয়ে একটা রিলিফ নাকি? এটা একটা নির্বাচনী চমক ছাড়া কিছুই না। কারণ 2014 সালে যখন কেন্দ্রের সরকার যখন আসে, ভারতীয় জনতা পার্টির সরকার যখন বসে, তখন গ্যাসের দাম ছিল 375 টাকা সিলিন্ডার প্রতি। তারপরেই সেখানে ওরা প্রতিশ্রুতি দিয়েছিল যে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার ওরা দেবে, বিনামূল্যেই গ্যাস সিলিন্ডার দেবে। কিন্তু সেই গ্যাসের দাম সর্বমুখী 1100 টাকার উপরে গেছে। সেখান থেকে ধাপে ধাপে কিছুটা সামান্য কমিয়েছে, এটা কম বলা যায় না। না, কিন্তু এটাই যেমন বলছেন এটাও তো বলতে হবে যে আপনার যখন বিদ্যুতের দাম এখানে এত বেশি, সেটা তো বলছেন না। গ্রেটার কুচবিহার নামে যারা কিছু লোক আছে আর কি, তারা এখানে বিদ্যুতের মাসুলটা গুনছে না, সেই বিদ্যুতের মাসুলটা গুনছে সাধারণ মানুষের উপর, অন্য লোকেদের কাছ থেকে সরকার সেটা তুলছে। সেটা ঠিক নয়, এটাও বেআইনি আর কি। এই জন্য বলা হচ্ছে যে আপকি পার 400 পার, কি মনে হয়? কোনোভাবেই সম্ভব না। কেমন সাংসদ চান? যে সাংসদ এলাকার মানুষের উন্নয়ন 5 বছর ধরে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখবে, সম্পর্ক রাখবে, এলাকার উন্নয়ন করবে, এলাকার মানুষের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে রাস্তাঘাট, ব্রিজ, সেতু, যেমন এখানে হাসেনের ঘাট, দুই দিকে পাকা রাস্তা, মাঝখানটায় নদী। একটা সেতু না থাকার জন্য দুই দিকের মানুষের একটা যোগাযোগ বিচ্ছিন্ন, একটা অঞ্চলেই মানুষ দুই দিকেই বসবাস করে। একটা কথা জিজ্ঞেস করি আপনাকে, একটা প্রসঙ্গ আমার মাথায় এলো হঠাৎ করে, যে আপনি এই অভিযোগগুলো তুলছেন 2019-এ নিশীথ প্রামাণিক তিনি এখান থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন, কিন্তু তার আগে 77 সাল থেকে 2009 পর্যন্ত বামেদের সাংসদ ছিল, 2014 থেকে 2019 2014 এবং 2016 এই দুটো টার্মে এখানে তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিল। তো কেউ কি তাহলে কিছু করলেন না? জেলা পরিষদ আর আপনাদের পিডব্লিউ রোডস, এটার মধ্যে একটা ডিভাইডেশন তৈরি হয়েছিল আর কি। এই ডিভাইডেশনের জন্যই কাজটা থমকে আছে। আমরা বারবার বলছিলাম এলাকার যেহেতু
তারপরেই গত 2021-এ এখানে এমএলএ বিজেপির, 2019-এ সাংসদ বিজেপির এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এখানে। তো স্বাভাবিক কারণে কুচবিহারের মানুষ আমরা একটু বেশি কিছু আশা করতেই পারি, যেহেতু দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি এখানে আমাদের কুচবিহারের, সেই ক্ষেত্রে আমরা তার কাছে অতিরিক্ত চাওয়া পাওয়া একটা আশা থাকতেই পারে, কিন্তু সেই অনুযায়ী তার বিন্দুমাত্র সে কিন্তু পূরণ করেনি। কি বলবেন, কেমন সাংসদ চান? এমন একটা সাংসদ চাই যারা গ্রামের কাজ করবে, মানুষের পাশেই থাকবে। সংসদ তো আমরা ভালো একটা শান্তিপ্রিয় লোক চাই, যাতে আমরা সুখ শান্তিতে বসবাস করতে পারি, আমাদের যাতে ক্যাসাল না হয়। উচ্চ শিক্ষিত নয়, সুশিক্ষিত এবং সুদক্ষ, যে মানুষের সাথে থাকবে, পাশে থাকবে। কোচবিহারের শীতলকুচি এই বাঁশের সাঁকো সাক্ষী রেখেই হয়তো আগামী 19শে এপ্রিল এখানকার যারা ভোটার রয়েছেন, যে 16 লক্ষ ভোটার রয়েছেন, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কিন্তু তারপর দেখা হবে 4 জুনে এখানকার মানুষ কি রায় দেন, কার পক্ষে রায় দেন এই বাঁশের সাঁকো নিয়ে। এবারের সাংসদ, বিদায়ী সাংসদ বা যারা লোকসভা আসনে প্রার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, তারা কি প্রতিশ্রুতি দেন, তারা কবে এই বাঁশের সাঁকো থেকে পাকাপাকিভাবে ব্রিজ নির্মাণের করে দেন, সেটা তো দেখার জন্য আমাদের নজর থাকবেই। নমস্কার, নেতা নয় জনতায় আপনাদের স্বাগত। আমি ইরন, রয়েছি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মুর্শিদাবাদ বিধানসভা ঘুরে দেখব, জানতে চাই আমজনতা ভোটের আগে কি বলছেন, তাদের হিসেবের খাতায় কি লেখা রয়েছে, কে এগিয়ে কে পিছিয়ে, কি কাজ হয়েছে। আসুন কথা বলি সাধারণ মানুষের সঙ্গে, তার কারণ ভোট যুদ্ধ শুরু, জনতাই জনার্দন, তারাই তো আসল গুরু। আসুন। মুর্শিদাবাদে এতদিন থাকেন বা ওভারঅল দেখেন, এখানকার উন্নতি বা উন্নয়ন হয়েছে মনে হয়? উন্নয়ন বলতে গেলে সাবজেক্টিভ, এটা কী ধরনের উন্নয়ন আপনি জিজ্ঞেস করছেন সেই ধরনের হিসেবে বলতে পারবো যে হ্যাঁ, অনেক উন্নয়ন হয়েছে, অনেক জায়গায় হয়েছে। রাস্তাঘাট যেমন এইখানে কিছুদিন আগে যদি আসতেন, এইখানকার রাস্তাঘাট সেভাবে ঠিকঠাক ছিল না, এখন অনেক বেটার হয়েছে। ঘাটের অবস্থাগুলো তুলনামূলকভাবে বেটার হয়েছে। এগুলো কি এমপি ফান্ডে টাকা খরচ হয়েছে বা তারা টাকা দিয়েছেন জানেন? সেই বিষয়ে আমি বলতে পারি, কিন্তু উন্নতি হয়েছে। বা পর্যটনের কথা যদি বলি, পর্যটনের দিক দিয়ে বলতে পারি যে আগের থেকে হয়তো লোক সংখ্যা কমে গেছে, কিন্তু যদি আপনি হোটেল দেখেন, খাবারের হোটেল বা থাকার হোটেল, এইসব সংখ্যা বেড়েছে অবশ্যই, ব্যবসা বেড়েছে। আপনি তো ভোট দেবেন, কি ইস্যু মাথায় রেখে দেবেন? একজন নাগরিক হিসেবে কি চাহিদা থাকে? নাগরিক হিসেবে এটাই চাহিদা, খালি লোকসভা ভোট হচ্ছে, লোকসভা ভোটে তো ধরুন আমি খালি আঞ্চলিক স্থিতি দেখে ভোট দিতে পারবো না, লোকসভা ভোটে অনেক কিছু মাথায় থাকে, রাইট? দেশের কথা মাথায় থাকে, অনেক কিছু মাথায় থাকে। যেহেতু দিল্লির সরকার ঠিক হবে, আমাদের আশা এটাই থাকবে যে যাতে এই যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, মূল্য বৃদ্ধি বলুন, বা আজকাল আমরা টিভি খুললে দেখতে পাচ্ছি যে সরকারি স্তরে রাজ্য ক্ষেত্রে বা কেন্দ্রীয় ক্ষেত্রে 2 জায়গাতেই চাকরি প্রার্থীরা অনেক ভুগছেন। আমরা এটাই দাবি দাওয়া করব বা এটাই আশা থাকবে যে যারাই সরকার হয়ে আসুক, কর্মসংস্থান যাতে ভালো করা হয়। যেমন বললো যে কৃষকদের যাতে অবস্থা বেটার হয়, দ্রব্যমূল্য যেমন বৃদ্ধি বললাম, ওটা যেন কিছুটা হলেও কন্টেন্ট থাকে। মুর্শিদাবাদ কেমন আছে? মুর্শিদাবাদ ভালো নেই। কেন? ধাপের চপ। সে কি? হ্যাঁ, ধাপের চপ। আমার বাড়িতে 22টা ছেলে আছে উচ্চশিক্ষিত, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বড় বড় এডুকেশন নিয়ে পড়াশোনা করে, কিছুই নেই। 22 জন। আমার ছেলে, দাদার ছেলে, আমার কাকার ছেলে, এরকমভাবে 22 জন উচ্চ। চাকরি কাজবাজ নেই, কিচ্ছু নেই, কর্মসংস্থান এখানে নেই, কিচ্ছু নেই। মুর্শিদাবাদ তো সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক বা পরিযায়ী শ্রমিক, বাইরে যেতে হবে। আমি বাইরে ছিলাম, কেরালায় ছিলাম। কেন এই হাল কেন? ভোটে যেই যেতে কিছু করে না, কিচ্ছু করে না। এই যে এমপি আবু তাহের কেমন কাজ করেছে? এমপি আবু তাহেরকে তো আমি একবারই দেখেছি, তারপর থেকে তো দেখতেই পাইনি। তার ফান্ডে খরচ হয়েছে তা তো সেটা বলতে পারবো না, আমি তো একবার দেখেছি। মুর্শিদাবাদে বিজেপির জয়, এই লোকসভা ভোটেও কি প্রভাব আছে? লোকসভার ভোটে সেরকম প্রভাব দেখছি না। বিজেপি বিধায়ক কেমন কাজ করেছেন? উনি তো আবার প্রার্থী। হ্যাঁ, উনি আমাদের প্রার্থী। কাজ করছেন বিজেপি বিধায়ক? মোটামুটি ও ঠিক করছে, ও যতদূর। এখানে কি লড়াইটা তৃণমূল বনাম বিজেপি না তৃণমূল বনাম সিপিএম? এখানে লড়াইটা 3 জনামেলাই হবে। ত্রিমুখী লড়াই, হাড্ডাহাড্ডি না? হাড্ডাহাড্ডি।
ভোটের অঙ্ক বলছে আবু তাহের এগিয়ে আছে, বিধানসভা ফল ভিত্তিক জায়গা থেকে এগিয়ে, কিন্তু লোকসভা ভোট তো অনেক সময় আলাদা, কেন্দ্রীয় ইস্যু মাথায় থাকে। একদম সাধারণ মানুষ আপনি, ভোট যখন দেবেন এবার কি ভেবে দেবেন? আমি যেখানে যাচ্ছি সেখানে দেখছি সবসময় দেখছি আবু তাহেরের কথা চলছে, চায়ের দোকানে বলুন, রাস্তাঘাট বলুন, সেখানে বলুন, সেখানে যেখানে যাচ্ছি না ভোট আবু তাহেরকে দিতে হবে। কেন বিগত ভোটে আবু তাহের পাস করেছিল, বিগত দিন উনি কাজ করেছেন আমরা দেখেছি। তাছাড়া এখানে বিজেপি যখন এমএলএ পাস করেছিল এখানে গৌরীশঙ্কর, আমাদের গ্রামে অত প্রভাব নেই, খুব আছে হয়তো অন্য জায়গাতে, আমাদের কাছে প্রভাব নেই, কিন্তু এবারকার ভোট আবু তাহের পাস করছে, আমরা আবু তাহেরকে ভোট দেব। বুঝলাম। কী কী কাজ করেছেন মনে হয়? আমাদের যেমন গ্রামে প্রায় 33-34 বছর ধরে আমরা দেখছি ওখানে পুরো রাস্তাঘাট ভালোই ছিল না, এই আবু তাহের পাস করে দেখছি আমাদের ওখানে। এবার প্রথম জীবনে আমরা আমাদের গ্রামের পিচ দেখতে পেলাম, পিচ রাস্তা, যেটা কোনদিন আমরা দেখিনি। কে করে দিয়েছে? আবু তাহের হাত দিয়ে হয়েছে ওটা। মমতা বন্দ্যোপাধ্যায় বা পশ্চিমবঙ্গ সরকারের যে উন্নয়ন, সেগুলো কি প্রভাব ফেলবে? কেন মনে হচ্ছে? কেন মনে হচ্ছে এখানে প্রায় ঘরে দেখছি মানে গরিব যাদের মেয়েরা পড়ছে, যে কন্যাশ্রী টাকাটা পাচ্ছে, যুবশ্রী টাকাটা পাচ্ছে, এর কাছে কেউ পায়নি। খুব এই যে সবচেয়ে বিশেষ কথা হলো এখন মেয়েদেরকে যে 500 টাকা করে দেওয়া হয়েছে, এখন 500 টাকা 1000 টাকা দেবো বলেছে, এখন 1000 টাকা সব পায়নি, সামনে মাসটা পাবো বলছে দেখছি, কিন্তু সব মেয়ে ছেলে বেশি উদ্যোগ হচ্ছে কি না, আজ মমতা যদি না থাকতো আমাকে 500 টাকাটা কে দিত। আচ্ছা, বাড়ির মহিলারা বলছেন এটা বলছে। নরেন্দ্র মোদী আচ্ছা দিন বলেছিলেন, গরিব মানুষের সুদিন ফিরবে। না না, এরকম কিছু হয়নি, এটা উনি বলেছিলেন। আমাদের এখানে আমরা সেটা দেখিনি, তো কেউ পেয়েছে তা বলতে পারবো না, কিন্তু আমাদের এখানে এরকম প্রভাব নেই। এখানে আবু তাহের খান জিতবে, এটা নিঃসন্দেহে 100% গ্যারান্টি। বুঝলাম। আবু তাহেরকে দেখেছেন? কিরকম দেখতে জানেন? হ্যাঁ, আসেন যখনটাকে আসে বা ফোন করলে ফোন ধরে। তার ফান্ডে কোনো উন্নয়ন হয়েছে? উন্নয়ন হয়েছে তোমার আপনার বলতে জিয়াগঞ্জে আজিমগঞ্জ পৌরসভার সুইমিং পুল হচ্ছে, এখানে পৌরসভার এই মুর্শিদাবাদ পৌরসভার সুইমিং পুলের কথা দিয়েছে, সেটাও হবে আগামী দিনে। সুইমিং পুলে কি শুধু উন্নয়ন আর কিছু নেই? কলকারখানা এখানে নাই তো, করা যায় না? কলকারখানা সেরকম কোনো শিল্পও তো নেই। না, শিল্প নেই। কলকারখানা তো একটা ছোট জিনিস না, কলকারখানা মানে একটা বড় জিনিস। তো কলকারখানা করাটা তো শুধু একটা এমপির ক্ষেত্রে সম্ভব নয়। ভোট তো আসলো, এর আগে এমপি হয়েছেন আবু তাহের, তাকে চেনেন? শুনেছি। দেখেননি? না, 5 বছর দেখতে পাইনি। তার ফান্ড দিয়ে কোনো কাজ উন্নয়ন কিছু হয়নি? না, কোনো উন্নয়ন না। অনেকে বলছেন রাস্তাঘাট হয়েছে, আলো হয়েছে। আমাদের টুরিস্ট ঘাটতি হয়েছে, টুরিস্ট বাড়েনি, টুরিস্ট কমেছে। হ্যাঁ, এটা কিন্তু মুর্শিদাবাদ খুব টুরিস্টের একটা বড় জায়গা। সেই হিসাবে টুরিস্ট কমেছে, টুরিস্ট বাড়েনি। উন্নয়ন না হলে কোথা থেকে টুরিস্ট বাড়বে? উন্নয়নটা তো প্রয়োজন। মুর্শিদাবাদে বিজেপির জয় আমি জানি না, কিভাবে দেখেন? মানে এটা কি করে হলো? কেন হতে পারে না? কেন হতে পারে না? ভোট তো বিধানসভা ভোট যদি আপনি বলুন, বিধানসভা ভোট তো হয়েছে আপনার ধর্মের উপর ভিত্তি করে, হিন্দু মুসলমান জাত ভেদের উপর ভিত্তি করে ভোট হয়েছে। ভোট তো কাজের ক্ষেত্রে হয়নি, ভোট শিক্ষার ক্ষেত্রে হয়নি, কোনো উন্নয়নের ভোট হয়নি, কোনো উন্নয়নের ভোট হয়নি। এই মুর্শিদাবাদে তাহলে কি হিন্দু ভোটার বেড়ে গেছে বা তাদের? মুর্শিদাবাদে হিন্দু ভোটার মুসলিম ভোটার বলে কিছু নেই, আমরা মানুষ, প্রথম কথা, ঠিক আছে? এক শ্রেণীর মানুষ মনে করেছে বিজেপিকে আনতে হবে, গৌরীশঙ্করকে আনতে হবে, তাই ভোট দিয়েছে, কিন্তু উনিও সেরকমভাবে কোনো কাজে উনি যে এমপিতে দাঁড়িয়ে পড়লেন, উনি এমপিতে কোনো ফ্যাক্টর হবে না। আচ্ছা, মোহাম্মদ সেলিমকে চেনেন? চিনি। তিনি প্রার্থী হয়েছেন জানেন তো? হ্যাঁ, কংগ্রেস এখানে প্রার্থী দেয়নি, কিন্তু কংগ্রেসের একটা ভোট ব্যাংক আছে, কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী এখানে হয়েছে, তাদের মধ্যে সমঝোতা হয়েছে সিটের, উনি জিতবে মনে হচ্ছে। আশাবাদী। প্রভাব আছে? প্রভাব আছে। আচ্ছা, আপনার বিশ্বাস হয় বিধানসভায় যে দলটা শূন্য, লোকসভায় খাতা খুলতে পারে? এই বিধানসভায় শূন্য হলে আপনি বামেদের যদি ইতিহাস দেখেন, রাস্তা তো বামেদের দখলে, আপনি প্রতিটা আন্দোলন দেখেন বামেদের দখলে, প্রতিটা আন্দোলন দেখেন না বামেদের দখলে, আর ফিরতে পারবে না কেন? তৃণমূলের যে অত্যাচার, তৃণমূলের সন্দেশখালী দেখুন, মানুষ তো সন্দেশখালীকে দেখায়, সন্দেশখালী দেখুন, তার প্রভাব এখানে পড়বে? অবশ্যই পড়বে, কেন পড়বে না? আচ্ছা ব্যাপার, আমরা বাংলার মানুষ, বাংলায় অন্যায় হবে আর বাংলার মানুষ বিচার করবেন, এটা হতে পারে? মানুষ নাকি ঠিক করে ফেলেছে লোকসভায় তারা কোন দিকে যাবে, দেখা যাবে, উত্তর তো সময় দেবে। তবে মুর্শিদাবাদের আমজনতা মন খুলে কথা বললেন, এটা কিন্তু স্পষ্ট। অভিযোগের তীর অনেকেই তুললেন, আবার অনেকে বললেন না, কাজ হয়েছে, উন্নয়ন হয়েছে, আরও উন্নয়ন প্রয়োজন। ভিন্ন ভিন্ন মত উঠে এলো। আশা করি লড়াই যে কঠিন হতে চলেছে সেটা নেতারা বুঝে গেছেন, কারণ আমজনতা যা বললেন নেতারা কান খুলে শুনেছেন। তো এবার আপনারাই প্রচারে ঠিক করুন কোনটাকে হাতিয়ার করবেন, কি করে প্রচার করবেন।